মিস অধরা, আপনার বাসায় 2 দিন আগে আমি একটা প্রস্তাব রেখেছিলাম, কিন্তু আপনার মা আমাকে জানালো আপনি আমাকে বিয়ে করতে চান না। আমি কি কারণটা জানতে পারি? এসির রুমেও আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার সামনে বসা সুপুরুষটার কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে শীতল ঠান্ডা রক্ত প্রবাহিত হল। আমি শুকনো ঢোক গিলে বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যেখানে আমার অতীত আছে সেখানে আমি কিভাবে আমার বর্তমান সাজাব? সামনে থাকা ব্যক্তিটা আমার কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, মিস অধরা, আপনিই তো আপনার অতীত নিয়ে বসে আছেন, তাহলে কিভাবে আপনি তার থেকে পিছু ছাড়াবেন? তার এই কথায় আমি চোখ বড় করে বললাম, আমি কোনো অতীত নিয়ে বসে নেই, বরং আপনারা আমাকে নিয়ে মজা করছেন। কেন এমন করছেন আপনি? আপনার পরিবারের সদস্যের জন্য আমি এভাবেই ধুকে ধুকে মরছি। আমার সামনে থাকা যুবকটির কোনো ভাবান্তর হল না। সে বিরক্ত নিয়ে বলল, দেখেন, আপনি আমার বেআইন না যে আপনার সাথে আমি মজা করব। তাই বলছি, আপনার বাসায় আমি আবার বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। যদি রাজি না হন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে আমি আমার ঘরে বউ হিসেবে চাই। গট ইট? বলেই সে টেবিল থেকে সানগ্লাস নিয়ে চোখে পড়ে হনহন করে বাহিরে চলে গেল। আমি এখনো রেস্টুরেন্টের টেবিলে বসে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার নাম অধরা জাহান। অর্নাসের 3য় বর্ষের ছাত্রী আমি। আমার পরিবারে মা বাবা আর ছোট 2 ভাই আছে। তারা দুজন যমজ এবার কলেজের গণ্ডিতে পা রাখল। আর এতক্ষণ যে ব্যক্তির সাথে কথা বললাম সে হল রক্তিম রায়জাদা। সে অনেক উচ্চ বংশের ছেলে। পেশায় সে একজন শিক্ষক। বাবার অজস্র টাকা থাকা সত্ত্বেও সে এই পেশায় জড়িত। ভার্সিটিতে সে শিক্ষক হিসেবে জয়েন করেছেন। গত 2 মাস আগে শিক্ষকতা করা তার অনেক দিনের স্বপ্ন ছিল। সে আমার পূর্বপরিচিত, কিন্তু তার সাথে তেমন কথা বলা হতো না। আমার সাথে পরিচয়ের 4 মাস পর সে আমেরিকা চলে যায়। 2 বছর পর তার সাথে আমার দেখা। আর তার সাথে দেখা করে যে এসব শুনতে হবে তা জানতাম না। আমি জানি তার পরিবার আমাকে কখনো মেনে নিবে না। যদি মেনে নিতই তাহলে 2 বছর আগেই আমাকে মেনে নিত। থাক, এসব আজ ভাবব না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি রিকশা নিয়ে চলে আসলাম বাসায়। বাসার সামনে এসে নেমে পড়লাম। রিকশার ভাড়া মিটিয়ে আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম। কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে আমাকে বলল, দেখা করেছিস? আমি ক্লান্ত চাহনি দিয়ে বললাম, জি মা। মা বলল, তুই একবার ভেবে দেখতে পারিস। আমি মায়ের কথায় চিল্লিয়ে বললাম, ভুলে গেছো অপমান মা। আমার জন্য তোমরা অনেক সহ্য করেছ। আর নয়, আমি অনেক পাগলামি করেছি। একজন মানুষের জন্য আমি তোমাদের কথা শুনিয়েছি। তোমাদের বাসা থেকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমার সব মনে আছে। বলেই হুহু করে কেঁদে উঠলাম। মা তার আঁচল দিয়ে চোখ মুছে আমাকে বলল, আর কাঁদিস না মা। একই বাড়ির ছেলে বলে যে সে খারাপ হবে এমন তো নয়। আমি মাকে বললাম, উচ্চ বংশীয় লোক মা, বলা যায় না। এক ভাই যেভাবে ঠকিয়েছে আরেক ভাই ও সেভাবেই ঠকাবে। রক্তিম বারান্দায় দাঁড়িয়ে আছে। তার পিছে কারো অস্তিত্ব টের পেয়ে পিছনে না ঘুরেই বলল, কি চাও আমার কাছে? মানুষটি কোনো কথা না বলে সেভাবেই দাঁড়িয়ে থাকল। রক্তিম আবার বলল, কি চাও বলে চলে যাও। এইবার সেই মানুষটির মুখ দিয়ে নারী কণ্ঠ বের হয়ে আসল। সেই নারী আর কেউ নয়, রক্তিমের মা। সে বলে উঠল, রক্তিম, তুই সেই 3rd ক্লাস পরিবারের মেয়েকে বিয়ে করবি? 2 বছর আগে তোর ভাইকে কিভাবে বশ করেছিল দেখিসনি? তুই ওই মেয়েকে বিয়ে করবি? শুনে রাখো, আমি ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মানব না। নিজের মায়ের মুখ থেকে এ ধরনের কথা শুনে যুবকের মাথায় রাগ উঠে গেল। গত 28 বছরে সে কখনো তার মায়ের কথার বিরুদ্ধে যায়নি, কিন্তু আজ সে বাধ্য তার মনের কাছে, তার ভালোবাসার কাছে। তার পরিবার যে পাপ করেছে তা সে তার ভালোবাসা দিয়ে মুছে দিতে চায়। সে তার মায়ের দিকে ফিরে শান্ত চাহনিতে বলল,
মা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাতে যাও। তার মা কিছু বলতে যাবে তার আগেই সে বলল, মা, আমি আর কোনো কথা বলতে চাই না। অতঃপর তার মার আগে ফোঁস করতে করতে সে চলে গেল তার রুমে। রক্তিম তার দৃষ্টি আকাশে রেখে ভাবছে, যদি সে 2 বছর আগে না চলে যেতে তাহলে আজ এমন কিছুই হতো না। ভেবেই সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। এই বিশ্বাসে সে চোখের পাতা এক করল যে সকালটা হয়তো সুন্দর হবে। সকালে আমি ঘুম থেকে উঠে বাহিরে অনেক শোরগোলের আওয়াজ আমার কানে এসে লাগছে। আমি ওড়না মাথায় পেঁচিয়ে রুমের দরজা খুলে বের হলাম। মাকে অনেকবার ডাকলাম, সে কোনো প্রত্যুত্তর দিল না, তাই আমি চলে আসলাম সোফার রুমে। এসে দেখি রক্তিম রায়জাদা সোফার উপরে পায়ে পা তুলে বসে আছে। আমি তাকে দেখেই বললাম, আপনি এখানে কি করছেন? সে বাঁকা হেসে আমার কাছে এসে বলল, বিয়ের কনে কি জানে না, আজ তার বিয়ে বলেই। আমার বাবার দিকে তাকালো। বাবা মাথা নিচু করে আমার কাছে এসে কানে ফিসফিস করে বলল, অধরা, আমার ব্যবসা রক্তিমের হাতে। তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে সে আমাদের পথে নামিয়ে দিবে। আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ টলমল করছে। বাবার চোখে আবার পানি আসলো, তাও আমার জন্য। আমি রক্তিমের কাছে গিয়ে বললাম, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনার ক্ষমতা আছে, তাই আপনি গরিবের উপর জুলুম করছেন। এসব একদিন ঠিক ফুরাবে। আমার কথায় রক্তিম বললেন, তুমি অনেক সুন্দর করে কথা বলো অধরা। সেই 2 বছর আগের অধরা তুমি নও। আই এম ইমপ্রেসড বলেই সে আমার হাতে বেনারসি শাড়ি দিয়ে বললেন, বিকেল 4টায় রেডি থাকবে তোমার আর আমার বিয়ে। আর শ্বশুর আব্বা আমার পক্ষ থেকে কেউ আসবে না, তাই কোনো আয়োজন করতে হবে না। আমাকে চোখ টিপ মেরে সে বাসা থেকে বের হয়ে গেল। আমি এখনো হতবাক হয়ে দাঁড়িয়ে আছি, এই লোক কি বলে গেল। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আমাকে মাফ করে দে। এই ব্যবসাটা 2 বছর ধরে তিলে তিলে আমি গড়েছি। তোর ভাইদের কি হবে, তাই আমি স্বার্থপর হয়ে গেলাম। আমি বাবার কথায় চোখ মুছে বললাম, চিন্তা করো না বাবা, তোমার মেয়েকে নিয়ে খেলা শেষ হলে সে এসে দিয়ে যাবে। বলেই ঘরে এসে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে কান্না করা শুরু করলাম। আবার আমার অতীত আমাকে চেপে ধরল। 2 বছর আগের সেসব লোকের সম্মুখীন আবার আমার হতে হবে। কেন আমার সাথে এগুলো হয়? এগুলো ভাবছিলাম আর চোখের পানি ফেলছিলাম। হঠাৎ ফোনের রিংটনে আমার ভাবনায় ছেদ ঘটল। আমি চোখ মুছে ফোন নিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, 2 বছর আগের অপমান ভুলে গেছিস? এই কণ্ঠটা শুনে আমার রাগ অনেক বেড়ে গেল। এই মানুষটি আর কেউ নয়, রক্তিমের মা। আমি বললাম, ভুলে যাওয়ার মতো কিছু আপনি করেননি। রক্তিমের মা বলল, ভুলেও আমার ছেলের সাথে তোর যেন বিয়ে না হয়। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনার ছেলেই তো আমার জন্য পাগল, তাহলে কি করব? আমি আপনার ছেলের বউ হয়ে শীঘ্রই আসছি, বরণ ঢালা রেডি রাখবেন। বলেই ফোন কেটে দিল। আজ থেকে আরও এক নতুন অধরার সৃষ্টি হল। রক্তিমের মা অধরার এমন কথা শুনে হতবাক যে মেয়ে তার সামনে টু শব্দ করত না, সে কিভাবে আজ এত কথা বলল। সে মনে মনে ভাবছে কিভাবে সে এই বিয়ে আটকাবে, রক্তিমকে কিভাবে বুঝাবে। ছেলে তার এই মেয়ের জন্য কেন পাগল হল। রক্তিম মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। মায়ের কণ্ঠ শুনে সে দাঁড়িয়ে যায়। তারপর সব কথা শুনে অধরা হয়তো কোনো কঠোর কথা বলেছে, তাই তার মা এত ক্ষেপেছে। সে মুচকি হেসে সেখান থেকে তার রুমে চলে গেল। বিকেলে ঠিক 4টায় রক্তিম এসে দেখল অধরা রেডি হয়ে বসে আছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রক্তিম এসে অধরার হাত ধরল। রক্তিম যখন আমার হাত ধরল তখন আমি বললাম, বিয়ে তো করছেন, কিন্তু এই বিয়েতে আপনার সর্বনাশ আছে। রক্তিম মুচকি হেসে বলল, তোমার চোখে এভাবেই আমার সর্বনাশ? বলেই আমার হাত ধরে সোফায় বসিয়ে দিল। তারপর ফোন বের করে কাকে যেন ফোন করল।
মা বাবা আর দুভাই শুধু দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। কিছুক্ষণ পর কাজী সাহেবে চলে আসলেন। তিনি বিয়ের কার্যক্রম শুরু করলেন। প্রথমে রক্তিমকে কবুল বলতে বললেন। সে কোনো সময় ব্যয় না করে কবুল বলে দেয়। তারপর আমাকে বলে কবুল বলতে। রক্তিম আমার হাত শক্ত করে ধরে কানে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি কবুলটা বলে দেও, আমার আর অপেক্ষা হচ্ছে না। তার কথা শুনে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কঠিন চোখে তার দিকে তাকালেন। সে বাঁকা হেসে সামনের দিকে তাকালো। আমি দীর্ঘশ্বাস নিয়ে 3 বার কবুল বলে দিল। রক্তিম আর আমার বিয়ে সম্পন্ন হল। বাবা মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের মাফ করে দিস মা। আমি তাদের কিছু না বলে মলিন হেসে বললাম, তোমরা নিজেদের খেয়াল রেখো। ভাইদের সামনে গিয়ে তাদের জড়িয়ে ধরে বললাম, তোরা তোদের খেয়াল রাখিস। আর জারিফ, তুই আরিফের সাথে বেশি মজা করবি না। জারিফ কেঁদে কেঁদে বলল, আপু তোমাকে মিস করব। আরিফ বলল, আপু তুমি আমাদের সাথে দেখা করতে আসবে। আমি তাদের মাথায় হাত বুলিয়ে দিল। তখনই রক্তিম বলে উঠল, আমাদের লেট হচ্ছে, আমাদের এক জায়গায় যেতে হবে। আমি তার কথায় বললাম, বাসায় যাওয়ার এত তাড়া কেন? রক্তিম বাঁকা হেসে বলল, বুঝই তো, নতুন বিয়ে বউকে পাশে পাওয়ার তোর সহ্য হচ্ছে না। এই মানুষটির সাথে পারা যায় এত অসভ্য কথা সে এভাবে চিল্লিয়ে বলতে পারল। আমি তার সাথে আর কোনো কথা না বলে পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে চলে আসলাম। রক্তিম গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমাকে দেখেই সে গাড়ির সামনের দরজা খুলে দিল। আমি চুপচাপ বসে পড়লাম। সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বাসাটাকে আরেকবার দেখে নিলাম। চোখের পানিগুলোকে সযত্নে চোখের ভিতরই রেখে দিল। আজ আমি এক ফোঁটা চোখের পানি ফেলব না। গাড়িতে আমাদের মাঝে কোনো কথা হয়নি। আমি বাহিরের দৃশ্য দেখছি। হঠাৎ রক্তিম আমার হাত ধরে বলল, জামাই রেখে বাহিরে কি দেখো? আমি নাক ফুলিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনাকে দেখে কি করব? আপনি যতটা সুন্দর ততটাই আপনার মনটা অসুন্দর। আর কিছু শুনতে চান আপনি? আমার কথায় সে হো হো করে হেসে বলল, একদম ঠিক বলেছ। এখন বলো কি খাবে? আমি জানি তুমি দুপুরে কিছু খাওনি। আমি বললাম, আপনি কিভাবে জানলেন? সে বলল, আমার লাভলি মাদার ইন ল আমাকে বলেছে যে তার সুপুত্রী দুপুরে খায়নি, হয়তো সে তার বরের হাতেই খাবার খাবে। বলেই চোখটিপ মারলেন। তার মুখের থেকে এসব বাণী শুনে মন চাচ্ছে তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেই, কিন্তু আমি এটি করতে পারবো না। একটু পর সে গাড়ি থামালো একটি রেস্টুরেন্টের সামনে। আমারও অনেক ক্ষুধা লেগেছে। রক্তিম গাড়ি থেকে নেমে গাড়ির গেট খুলে বলল, বের হও, খেয়ে দে, তারপর তোমার শ্বশুর বাসায় যাব। মাই সুইট ওয়াইফ। আমি গাড়ি থেকে নেমে আমার কনুই দিয়ে তার পেটে গুঁথা মেরে বললাম, দেখেছেন আমি কতটা সুইট? সে মুচকি হেসে আমার কানে আছে এসে বলল, তোমার মতো শুটকি আমার কিছু করতে পারবে না। বলেই আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। রেস্টুরেন্টের ম্যানেজার রক্তিমকে দেখেই বললেন, স্যার, আপনার টেবিল রেডি করা আছে। রক্তিম বললেন, গুড। আমার দিকে তাকিয়ে বলল, চলো আমাদের টেবিলে। বলেই হাত ধরে টেবিলের সামনে নিয়ে গেল। তারপর আমার হাত ছেড়ে চেয়ার টেনে বলল, বসো। আমি শাড়ি ঠিক করে চেয়ারে বসে পড়লাম। সে মেনু কার্ড দেখে ওয়েটারকে ডাক দিল। তারপর বললেন, তোমাদের ম্যাডাম বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই 2 প্লেট বিরিয়ানি আর ফান্টা নিয়ে এসো। ওয়েটার বলল, 10 মিনিটে খাবার এসে পড়বে স্যার। বলেই চলে গেল সে। রক্তিম আমার দিকে তাকাতেই আমি তাকে বললাম, আপনি কিভাবে জানেন যে আমার বিরিয়ানি পছন্দ? সে মুচকি হেসে বলল, আমি যাকে মনে জায়গা দেই তার সব খবরও রাখি। তার কথায় অবাক হলাম, কিন্তু তাকে বুঝতে না দিয়ে বললাম, আমায় কেন বিয়ে করলেন, যেখানে আপনার পরিবারের সকল লোক আমাকে ঘৃণা করে?
রক্তিম মুচকি হেসে বলল, আগে পেট পূজা করো, তারপর প্রশ্ন পূজা করো। তখনই ওয়েটার খাবার নিয়ে আসলো। রক্তিম বিরিয়ানিতে লেবু চিপড়িয়ে এক লোকমা আমার মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও। আমি বললাম, আমি নিজে হাতে খেতে পারি। রক্তিম বলল, আজকে আমার হাতে খাও, আর যদি আমার হাতে না খাও তাহলে তোমাকে আমি এখানেই চুমো খাবো। কি বলো, কি করব? আমার হাতে খাবে নাকি? তার কথা শেষ করতে না দিয়েই তার হাতের খাবার মুখে নিয়ে নেই। আমাদের খাওয়া শেষ হলে রক্তিম বিল পে করে। গাড়িতে গিয়ে বসে পড়লাম। রক্তিম গাড়ি ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে। তার হাসি দেখে আমি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা, এভাবে হাসছেন কেন? রক্তিম না জানার ভান করে উত্তর দেয়, কোথায় আমি হাসছি? তুমি চোখে বেশি দেখো। তার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তাই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। রক্তিম একটা হোটেলের সামনে এসে গাড়ি থামায়। আমি তাকে বললাম, এখানে কেন? আমরা তো আপনার বাসায় যাব, তাই না? সে শয়তানি হাসি দিয়ে বলল, এত তাড়া কিসের? আমাদের মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদের একান্ত সময় প্রয়োজন, তাই আজ রাতটা এখানে কাটাব। আমি রাগের মাথায় চেঁচিয়ে বলে উঠি, মায়ের ভয় এখানে এসে লুকাচ্ছেন, তাই তো? তাহলে বিয়ে কেন করছেন? নাটক করতে যতসব ন্যাকার দল। আমার কথা শেষ হওয়ার আগেই সে আমার দুহাতের বাহু চেপে ধরে বলল, রক্তিম রায়জাদা কাউকে ভয় পায় না, বুঝতে পেরেছ? তুমি এখন আমার বউ, তাই আমি যদি তোমায় গাছের নিচেও রাখি তুমি থাকতে বাধ্য, মিসেস রায়জাদা। তার চোখের দিকে তাকাতে আমার ভয় করছে, তার চোখ লাল হয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি ব্যথা পাচ্ছি। আমার কথায় সে আমাকে ছেড়ে দিয়ে বড় করে নিঃশ্বাস ছেড়ে বললেন, অযথা কথা আমার পছন্দ না। তা তুমি জানো, তাই চুপ করে থাকো, ভালো হবে তোমার জন্য। বলেই গাড়ির দরজা খুলে বের হলো। আমিও তার সাথে বের হলাম। সে আগে আগে হাঁটছে আর আমি পিছে পিছে। হোটেলের ভিতরে প্রবেশ করতেই একজন সুন্দরী নারী আমাদের স্বাগত জানিয়ে বললেন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? রক্তিম বলল, আমি রুম আগে থেকেই বুক করে রেখেছি মিস্টার এন্ড মিসেস রায়জাদার নামে। সেই নারী কম্পিউটারে চেক করে বললেন, স্যার, আপনাদের বুকিং আছে, এই যে রুমের চাবি। রক্তিম বলল, ধন্যবাদ ম্যাডাম, এর জন্য কিছু শাড়ি অর্ডার করা হয়েছে, সেগুলো আসলে আমাদের রুমে পাঠিয়ে দিবেন। সেই সুন্দরী নারী বলল, জি স্যার। রক্তিম চাবি নিয়ে আমার হাত ধরে লিফটের ভিতর ঢুকে গেল। লিফট এসে থামল 8 তলায়। আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি আর রক্তিম চাবি দিয়ে দরজা খুলে বলল, তুমি রুমে ওয়েট করো, আমি আসছি, আর শোন, শাড়ি এসে দিয়ে যাবে। আমি কিছু না বলে রুমের ভিতর চলে আসলাম। রুমের ভিতরে ঢুকতেই চারপাশে চোখ বুলাতেই আমার মুখ অটোমেটিক হা হয়ে গেল। রুমটা ফুল দিয়ে সাজানো, যেমন বাসর ঘরে সাজানো হয়। এইসব দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কি হিসেবে সে এটা ভাবছে যে আমি তার সাথে বাসর করব? নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আমি ওয়াশরুমে চলে আসলাম। মুখে পানি ছিটা দিয়ে বের হয়ে রুমে আসলাম। তখনই কেউ নক করল রুমের দরজায়। আমি দরজা খুলে দেখলাম সেই সুন্দরী নারী হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হেসে বলল, ম্যাম, আপনার পার্সেল চলে এসেছে। বলেই হাতে থাকা ব্যাগগুলো আমার হাতে দিয়ে দিল। তারপর সে চলে গেল। আমি দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগগুলো খুলে দেখি শাড়ি আর আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস। আমি একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাড়িটা ঠিকঠাক মতো পরে নিলাম। বাহিরে বের হয়ে চুলগুলো ছেড়ে দিল তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। নিস্তব্ধ রাত দেখতে অনেক সুন্দর। কিছুক্ষণ পর হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতেই সেই হাতের মালিক বলে উঠল, সেই হাত জোড়ার মালিক বলে উঠল, এত ছটফট কেন করছো? আমি কি তোমায় খেয়ে ফেলব?
তার কণ্ঠ শুনেই আমার বুঝতে বাকি রইল না এই ব্যক্তিটিকে। রক্তিম আমাকে পিছন থেকে এভাবে জড়িয়ে রেখেছেন, আমি কনুই দিয়ে তার পেটে গুঁথা দিয়ে বললাম, ছাড়ুন অসভ্য, এভাবে সাপের মতো পেঁচিয়ে আছেন কেন? তিনি আমাকে না ছেড়ে উল্টো আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে বললেন, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে, একদম আমার বউ লাগছে। বলেই আমাকে ছেড়ে দিয়ে সামনে ঘুরিয়ে তার কপালে আঙ্গুল ঘষে বললেন, কি যেন একটা মিসিং আছে। তার এরকম কথায় আমি নিজের চারপাশ দেখে বললাম, কি মিসিং আছে? আমার আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই 2টি হাত, 2টি পা, একটি নাক এসব দিয়েই তৈরি করেছে। আমার কথায় সে হো হো করে হেসে বললেন, তোমার নাক তো আছে কিন্তু নাকফুল নেই, ওয়েট আমি তোমার জন্য নিয়ে এসেছি। বলেই দৌড়ে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর তার হাতে একটি বাক্স নিয়ে চলে আসলেন। বাক্সটা আমার হাতে দিয়ে বললেন, নেও, এটা খুলে দেখো। আমি বাক্সটা খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুলটা দেখে আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে বলল, তোমার নাকে এটা খুব সুন্দর লাগবে, একটু পরে দেখো তো। আমি বাক্সটা বন্ধ করে বললাম, আপনার বাবার টাকার কোনো জিনিস আমি নিব না, বেনারসিটা পরেছি শুধুমাত্র আমার পরিবারের জন্য, কিন্তু আপনার বাবার টাকার কোনো জিনিস আমি নিব না। আর এই শাড়িটাও বাধ্য হয়ে পড়েছি, কালকেই আমার জিনিসপত্র আমি নিয়ে আসব। সে অনেকটাই শান্ত কণ্ঠে বললেন, তুমি হয়তো ভুলে গেছ যে আমি নতুন চাকরিতে জয়েন করেছি আর আমার প্রথম বেতনের টাকাটা দিয়েই আমি এই বেনারসি আর এই নাকফুলটা কিনেছি। তার কথায় আমি বললাম, সত্যি আপনার প্রথম বেতন দিয়ে এগুলো কিনেছেন? সে বলল, জি ম্যাডাম। আমি বাক্সটা হাতে নিয়ে রুমের ভিতরে চলে আসলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সেই নাকফুলটা আমার নাকে অনেক ঘষামাঞ্জার পর পরতে পারলাম। নাকফুলটা পরে আয়নার দিকে তাকালাম, পিছনে রক্তিম দাঁড়িয়ে আছে। নাকের দিকে খেয়াল করতেই দেখলাম নাকফুলটা একদম জ্বলজ্বল করছে। আমাকে দেখতে একদম অন্যরকম লাগছে। রক্তিমের দিকে তাকিয়ে দেখি সে একধানে মুগ্ধ নজরে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার লজ্জা লাগলো, কিন্তু তা প্রকাশ না করে অকপট রাগ দেখিয়ে বললাম, কি দেখেন এভাবে? রক্তিম এক পা দু পা করে একদম আমার কাছে এসে পড়ল। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার মুখে আছড়ে পড়ছে। নিজেকে এক অন্য জগতের প্রাণী মনে হচ্ছে। আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে। রক্তিম আমার দিকে ঝুঁকে নাকফুলে ঠোঁট ছুঁয়ে বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে একদম আমার স্বপ্নের রানীর মতো লাগছে। আমি তার এসব কথা সহ্য করতে না পেরে তাকে হালকা ধাক্কা মেরে তাকে সরিয়ে দিয়ে বললাম, আজকের জন্য যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে আমি ঘুমাতে গেলাম। বলেই আমি বিছানার দিকে যাব। রক্তিম বলল, বাসর রাতে কে ঘুমায়? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি ঘুমাই। বলেই বিছানায় শুয়ে পড়লাম। তার এসব নাটক দেখার সময় আমার নেই। এভাবেই আগামীকাল শ্বশুর বাড়ি যেতে হবে, অনেক এনার্জির প্রয়োজন। কালকে রক্তিমের মা কিভাবে রিয়েক্ট করবে কে জানে, কিন্তু আমি তার সামনে ফুটবল হব না, তাকে তার সব পাপের হিসাব দিতে হবে। এসব ভাবতে ভাবতে আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল, কারণ 2 বছর আগের সব কথা আবার মনে পড়ছে। অতীত বড্ড খারাপ জিনিস, যত ভুলতে চান ততই আপনার তাড়া করতে থাকে। অন্যদিকে রক্তিম রাতের শহর দেখতে ব্যস্ত। এই মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না। অধরাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের সব বিলীন করে হলেও সে অধরাকে খুশি রাখতে চায়। আজ সে তাই বাসায় যায়নি, কারণ মা অধরাকে অপমান করবে আর বিয়ের রাতটাকে সে কোনো ক্রমেই খারাপ করতে চায়নি। হঠাৎ রক্তিমের ফোন বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে দেখল একটা নাম জ্বলজ্বল করছে। এই ব্যক্তিটি তাকে ফোন করেছে, এর মানে মা তাকে সব জানিয়ে দিয়েছে, না হলে বড় ভাইয়ের কথা তার কখনো মনে পড়েনি। হ্যাঁ, রক্তিমের ছোট ভাই রাত রায়জাদা তাকে ফোন করেছে। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রিসিভ করতেই অপর পাশের যুবকটি রাগে ফুঁসতে ফুঁসতে বলল,
ভাইয়া, তোমার লজ্জা করল না একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে? আর কিভাবে তুমি তোমার ছোট ভাইয়ের থাক? আমি এসব কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, শেম অন ইউ ভাইয়া। রক্তিমের রাগে মাথায় রক্ত চড়ে গেল। অধরাকে সে চরিত্রহীন বলছে। রক্তিম রাগী গলায় বলল, মুখের জবান সামলিয়ে কথা বলবে তুমি? সে তোমার ভাবি হয়, আপন মায়ের পেটের ভাইয়ের বউ, তোমার সম্মান করতে শিখো। আমি তো আমেরিকা থেকে এসেছি, তাই আমি বেয়াদব, কিন্তু তুমি কেন বেয়াদবি করছো? আফটার অল ইউ আর আ ভেরি ওয়েল ম্যানার পারসন। কি ঠিক বলেছি না? বড় ভাইয়ের বিদ্রূপ করা কথায় রাতের মাথায় আগুন উঠে গেল। সে ফোন কেটে দিল। রক্তিম তার ভাইয়ের কথা না শুনতে পেয়ে ফোন কান থেকে নামিয়ে রেখে মুচকি হেসে বলল, হিরে চিনতে ভুল করেছ, তাই এখন হিরেকেই নকল বলছ? ফোন হাতে নিয়েই সে রুমের ভিতরে গিয়ে দেখল অধরা গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। রক্তিম কপাল চাপড়ে মনে মনে বলল, কোথায় বউ নিয়ে একটু রাতের আকাশ দেখব, সেখানে আমার বউ ঘুমের দেশ দেখছে। রক্তিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় অধরার পাশে শুয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। সে একটু একটু করে অধরার কাছে চলে গেল, তারপর তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য মনের গহীনে সযত্নে আগলে রেখেছি কিছু নীলপদ্ম। বলেই অধরার কপালে ঠোঁট ছুঁয়ে এসে চোখ বন্ধ করে ফেলল। সকালে আমার ঘুম ভাঙ্গতেই দেখি রক্তিম আমাকে জড়িয়ে ধরে আরামের ঘুম দিচ্ছেন। আমি তাকে সরানোর অনেক চেষ্টা করলাম, সে সরাতো দূর, আরও বেশি করে জড়িয়ে ধরছেন। তারপর আমি অনেক কষ্টে হাত ছাড়িয়ে তার পেটে অনেক জোরে চিমটি কাটি। সে ব্যথা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে চিল্লিয়ে বললেন, কি হয়েছে, এমন করছো কেন? আমি তার কথার উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রক্তিম উপর হয়ে শুয়ে আছেন। আমাকে দেখে সে বলল, নাস্তা করে তোমার বাসায় ফোন করে কথা বলে নিও, তারপর রেডি হবে, আমরা বাসায় যাব। তার কথায় আমার বুক ধুকপুক করা শুরু করল। সত্যিই আমি সে বাসায় যাব, যে বাসায় একদিন আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছিল। রক্তিমের কথায় আমার ধ্যান ভাঙল। সে বলল, আমি নাস্তার অর্ডার দিয়েছি, একটু ওয়েট করো, চলে আসবে, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই সে চলে গেল। আমি বসে বসে ভাবছি, ভাগ্য কি আবার আমায় নিয়ে খেলছে। নাস্তা করে আমি মা বাবার সাথে কথা বলে নিলাম। রক্তিম আমাকে বলল, তুমি রেডি থাকলে বের হওয়া যাক। আমার কেমন জানি লাগছে। রক্তিমের দিকে তাকিয়ে দেখলাম সে একদম ফিটফাট, যেমন কিছুই হয়নি। রক্তিম আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখো, আমি অনেক হ্যান্ডসাম, তা আমি জানি। তার কথায় মুখ ভেঙচি কেটে বললাম, চলেন, দেরি হচ্ছে। হোটেল থেকে বের হয়ে আমরা গাড়িতে বসে পড়লাম। গাড়ি যত আগে বাড়ছে আমার বুকের ধুকপুক করছে। কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। 30 মিনিট পর আমরা রায়জাদা ভিলায় পৌঁছে গেলাম। রক্তিম গাড়ি থামিয়ে বলল, গাড়ি থেকে নেমে আসো। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির গেট খুলে গাড়ি থেকে নেমে রায়জাদা ভিলায় চোখ বুলিয়ে নিলাম। অনেক খারাপ লাগছে, চোখ পানিতে টলমল করছে। হঠাৎ রক্তিম বলে উঠল, অধরা, তোমার যদি এ বাসায় থাকতে মন না চায় তাহলে চলো, আমরা বাসা ভাড়া নিয়ে থাকব। আমি এক আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে তার দিকে ফিরে বললাম, এত ভয় পান মাকে, তাহলে বিয়ে করলেন কেন? আর আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আফটার অল মাই সুইট মাদার ইন ল ইজ ওয়েটিং ফর মি। বলেই হাঁটা ধরলাম বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। আর রক্তিম অধরার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। বাড়ির ভিতরে ঢুকতেই সোফার রুমের চারপাশে আমি চোখ বুলিয়ে নেই। অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে, শুধু পরিবর্তন হয়নি এ বাড়ির মানুষের চিন্তাধারা। সেটি আগেও ছোট ছিল, এখন একই রকম রয়ে গেছে। সোফার রুমের ঠিক সামনের দেওয়ালটায় আমার চোখ পড়তেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ ছবিতে এমন একজন ব্যক্তি হাসোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেই ব্যক্তি আর কেউ নয়, রাত রায়জাদা।
আমি ছবি থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম একজন হুইলচেয়ারে বসা বয়স্ক মহিলা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে গেলাম আর বললাম, দাদিমা, কেমন আছো? হ্যাঁ, এই মহিলাটি রক্তিমের দাদি। আমাকে দেখে সে অবাক হয়েছে, তার চেহারাই তা প্রমাণ করছে। সে হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল। আমি হাঁটু গেড়ে তার পাশে বসলাম। সে আমার গাল ছুঁয়ে দিয়ে বলল, তুই এখানে? তোকে দেখলে তো আবার অপমান করবে। আমি কিছু বলার আগেই পিছন থেকে রক্তিম বলে উঠল, আমি থাকতে তোমার সতীনকে কেউ অপমান করতে পারবে না। তার কথায় দাদিমা একবার আমার দিকে তাকালো। আমি মাথা নেড়ে সম্মতি দিতেই সে জোরে চিল্লিয়ে বলল, তোরা সবাই কই রে? দেখ, আমার নাতবউ এসেছে, আমার সতীন ঘরে এসেছে, যে আজ আমি মিষ্টি খাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার অধরা যে ঘরে রহমত নিয়ে এসেছে। তার কণ্ঠ শুনে বাড়ির সব সার্ভেন্ট এসে পড়ল আর আমাকে দেখে অবাক হল। দাদি রক্তিমকে সামনে ডেকে বললেন, একা বিয়ে করলি, এই দাদিকে একবারও মনে করলি না? রক্তিম বলল, পরের বার তোমাকে নিয়েই বিয়ে করব। তার কথায় আমি চোখ বড় বড় করে ফেললাম। সে বলল, আরে আবারও তোমায় বিয়ে করব, চিন্তা করো না। দাদি তার কান ধরে বলল, ওরে ফাজিল রে, আমার সতীনের সাথে একদম ফাইজলামি করিস না। তাদের এমন মজা দেখে আমি ফিক করে হেসে উঠলাম, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। দরজার দিকে চোখ পড়তেই দেখলাম রক্তিমের মা সাহারা রায়জাদা দাঁড়িয়ে আছে, তার হাতে শপিং ব্যাগ। সে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তাকে দেখে আমার কোনো সম্মান কাজ করছে না। সে শপিং ব্যাগ ফেলে আমার দিকে তেড়ে এসে আঙ্গুল তুলে বললেন, এই মেয়ে, তোর সাহস কিভাবে হলো আমার বাড়িতে পা রাখার? তোর মতো চরিত্রহীন মেয়ে আমার বাড়িতে কেন উঠেছে? আমার বাড়িটাকে অপবিত্র করে দিল। আমি তার কথায় মুচকি হেসে তার আঙ্গুল নিচে নামিয়ে বললাম, মাই সুইট মাদার ইন ল, নতুন বউকে কেউ এভাবে ওয়েলকাম করে? আমি তো ভেবেছিলাম এখানে আমার স্বাগতমটা অনেক সুন্দর করে হবে। নেভার মাইন্ড তো মাদার ইন ল, আপনি কি শপিং থেকে আসছেন? নতুন বউয়ের জন্য অবশ্যই গিফট আনতে গিয়েছেন, তো দেখি কি এনেছেন। আমি দরজার সামনে থেকে শপিং ব্যাগগুলো নিয়ে খুলে দেখলাম একটাতে শাড়ি, আরেকটাতে ডায়মন্ডের নেকলেস। আমি শাড়িটা হাতে নিয়ে নিজের গায়ে মেলে রক্তিমকে বললাম, কেমন দেখাচ্ছে আমাকে? বলতে হবে আমার শাশুড়ির চয়েজ আছে। রক্তিম বলল, অবশ্যই অনেক সুন্দর, তোমাকে মানিয়েছে। আমি শাড়িটা ভাঁজ করে শপিং ব্যাগে ঢুকিয়ে সোফার উপরে রেখে বললাম, তো শাশুড়ি মা, আজকে কি বাসায় পার্টি হবে না? আপনারা তো আবার ছোট ছোট বিষয়ে পার্টি করেন, আর আজ তো রায়জাদা বংশের ছেলে বউ নিয়ে এসেছে। আমার কথা শুনে রক্তিমের মা রাগে ফুঁসছে। সে রক্তিমের দিকে তাকিয়ে বলল, তুই এই মেয়েকে এখানে কেন নিয়ে এসেছিস? আমাকে অপমান করতে এনেছিস? রক্তিম বলল, আমি আমার বাবার বাসায় এসেছি, যদি সে আমাকে বলে এ বাসা থেকে চলে যেতে বলে, তাহলে আমি বিনা বাক্যে এখান থেকে চলে যাব, আর এই সিদ্ধান্ত বাবা আসার পরে হবে। বলেই সে আমার হাত ধরে দাদিমাকে বলল, দাদি মা, আমরা রুমে যাচ্ছি। বলেই আমাকে হাত ধরে উপরে নিয়ে গেল, তার রুমে নিয়ে এসে বলল, অধরা, আমি এখন ভার্সিটিতে যাব, জরুরি ক্লাস নিতে হবে, তাই তাড়াতাড়ি আমাকে বিদায় কেস দেও। তার কথায় আমার মাথা চড়ক গাছে, লোক বলে কি এত কথা হয়ে গেল নিচে, আর সে এখন আমাকে অসভ্য লোক। রক্তিম আবার বলল, কি হলো দেও? আমি তার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, এই আপনি কি পাগল? সে আমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বললেন, তোমার পাগল আমি? বলেই তার গাল দিয়ে আমার গালে স্পর্শ করল। আমার সারা শরীর হিম হয়ে যাচ্ছে। আমি তাকে বললাম, কথায় কথায় এভাবে জড়িয়ে ধরেন কেন? ছাড়েন আমায়। বলেই তার হাত আমার কোমর থেকে সরানোর চেষ্টা করলাম। সে আমায় নিজ থেকে ছেড়ে দিয়ে বলল, যাও, তোমাকে ছেড়ে দিল কিন্তু একটা শর্ত আছে, রাতে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আমি ভেংচি কেটে বললাম, নিকুচি করি আপনার শর্তের।
সে আবার আমার কাছে আসতে শুরু করলে আমি চিল্লিয়ে বলি, আপনি আমার কাছে আসবেন না, আপনার সব শর্তে আমি রাজি। সে শয়তানি হাসি দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। বলেই আমার গালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। আমি বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই লোক এত অসভ্য কেন? অপরদিকে রক্তিমের মা নিজ রুমে বসে ভাবছে অধরাকে কিভাবে জব্দ করা যায়, কিন্তু সে 2 বছর আগের অধরাকে আর এই অধরাকে মিলাতে পারছে না। এত পরিবর্তন কিভাবে যে তার সামনে একটা শব্দ করত না, সে এখন এত কড়া কড়া কথা বলছে। 2 বছর আগে কত কাঠখড় পুড়িয়ে এই মেয়েকে রাতের জীবন থেকে সরিয়েছিল, এখন রক্তিমকে বশ করে আমার বাসায় চলে আসলো। রাতকে তো আমি যা বুঝিয়েছি তাই বুঝেছে, কিন্তু রক্তিম বরাবরই অনেক আলাদা রাত থেকে। এইসব ভাবছে আর রাগে ফুঁসছে সে যেভাবেই হোক এই মেয়েকে রক্তিমের জীবন থেকে সরিয়েই ছাড়বে। রক্তিম ভার্সিটির সব ক্লাস শেষ করে একটা মোবাইলের শোরুমে ঢুকল অধরার জন্য একটা ব্র্যান্ড নিউ মোবাইল কিনে। সে ঢুকল শাড়ির দোকানে, একটা বাসন্তী রঙের শাড়ি কিনে অনেক চকলেট চিপস কিনে সে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে সে সোজা রুমে চলে গেল, কিন্তু কোথাও অধরাকে দেখতে পেল। সে একটু বিচলিত হল। তারপর সে তার দাদিমার রুমে চলে গেল আর সেখানে গিয়ে দেখল দাদিমা আর অধরা বিছানায় বসে গল্প করছে আর খিলখিল করে হাসছে। সে হঠাৎ বলে উঠল, কি 2 সতিনে মিলে কি ফন্দি আটছে? আমি আর দাদিমা মিলে আড্ডা দিচ্ছি। তখনই রক্তিমের কথা কানে আসলো। আমি মুখ বাঁকিয়ে বললাম, দাদিমা, মেয়েদের কথা শুনে ছেলেরা এতে কিসের মজা পায়? দাদিমা কিছু না বলে মিটমিট করে হাসছে। রক্তিম রাগ দেখিয়ে বলল, এই শুনো, আমি কারো কথা শুনতে আসেনি আর না আমার ইন্টারেস্ট আছে। এখন তুমি চুপচাপ আমার সাথে রুমে চলো, কথা আছে। আমি তাকে মুড দেখিয়ে বললাম, আমি আজ দাদিমার সাথে ঘুমাবে, আপনি রুমে চলে যান। রক্তিম আমার কথা শুনে বলল, তুমি আসবে না আমার সাথে? আমি মাথা দুদিক নাড়িয়ে বুঝালাম না। সে হঠাৎ এমন একটি কাজ করে বসলেন যার কারণে আমি লজ্জায় মরে যেতে মন চাইছে। সে আমাকে কোলে তুলে নিয়ে দাদিমাকে বলল, আমার বউ আমি নিয়ে যাচ্ছি। দাদিমা তার কাণ্ডে খিলখিল করে হেসে বলল, নাতবউ, কপাল গুনে এমন স্বামী পেয়েছ। রক্তিম আমাকে নিয়ে রুম থেকে বের হয়ে তার রুমে নিয়ে যেয়ে বিছানায় বসিয়ে একদম আমার কাছে এসে বলল, সকালের শর্তের কথা মনে আছে? আমি না জানার ভান করে বললাম, কিসের শর্ত? আমার তো কিছু মনে পড়ছে না। রক্তিম আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল, এখনো মনে পড়ছে না? তার ছোঁয়ায় আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। আমি তাকে বললাম, আমার সব মনে আছে, আপনি আমাকে ছাড়েন। আমার কথায় সে আমাকে ছেড়ে দিয়ে বললেন, এই তো গুড গার্ল, ওয়েট, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই কাবার্ড খুলে 2টো ব্যাগ বের করে বললেন, একটায় তোমার জন্য ফোন, আরেকটায় শাড়ি আছে, আর কারবারে অনেকগুলো চিপস আর চকলেট এনেছি। আমি ফোনটা বের করে বললাম, সব সেট করা আছে? আমি কি মায়ের সাথে কথা বলতে পারবো? সে বলল, তোমার পুরনো সিমটাই সেট করা আছে। আমি আর দেরি না করে মাকে ফোন করলাম। 2-3 বার রিং হতেই না ফোন ধরল। আমি মাকে সালাম দিয়ে বললাম, মা কেমন আছে? বাসায় সবাই কেমন আছে আর ভাইয়েরা কি করছে? মা আমার সালামের জবাব দিয়ে বলল, সবাই ভালো আছে আর তোর ভাইয়েরা পড়তে বসেছে। তুই ভালো আছিস? বাসায় সব ঠিক আছে তো? আমি বললাম, ভালো আছি, বাসায় সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মনটা হালকা লাগছে। ফোনটা রাখতেই সামনের দিকে তাকিয়ে দেখলাম রক্তিম গালে হাত দিয়ে বসে আছে। আমি ভ্রুকুচকে বললাম, কি হয়েছে? সে অসহায় মুখে বলল, ফোন পেয়ে তুমি বর ভুলে গেছ। আমি বললাম,
ঢং যত সব চলেন খাবার খেতে, রাত 900 বাজে, খাবার খেয়ে আবার বাহিরে যেতে হবে। রক্তিম বলল, রেডি হও, ডিনার বাহিরে করব। আর যে শাড়িটা এনেছি সেটাই পরবে। আমি দাদিমাকে দেখে আসছি বলেই রুম থেকে বাহিরে চলে গেলেন। আমি শাড়ি হাতে নিয়ে রেডি হতে শুরু করলাম। 30 মিনিট পর রক্তিম রুমে এসে দেখে অধরা রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। রক্তিমকে সে খেয়াল করেনি। রক্তিম ধীরে ধীরে অধরার কাছে এসে তার চুলে মুখ ডুবিয়ে দিল। অধরা রক্তিমের স্পর্শ পেয়ে চোখ বড় বড় করে আয়নার দিকে তাকালো আর দেখল রক্তিম তার চুলে মুখ গুজে আছে। অধরা তার থেকে সরে এসে বলল, রেডি না হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছেন কেন? রক্তিম বলল, কারণ ঢং করতে ভালো লাগে তাই বলেই কারবার থেকে একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত রায়জাদা আগামীকাল বাসায় ফিরবে, তাই তার মা অনেক খুশি, কারণ রাত চলে আসলেই সে অধরাকে জব্দ করতে পারবে। অধরা রাতের সামনে ফুটবল হয়ে পড়বে, এতে সে তাকে অপমান করে এই বাসা থেকে বের করে দিতে পারবে আর রক্তিমও কিছু বলতে পারবে না। এইসব ভেবেই সাহারা রায়জাদা খুশি হচ্ছে, কিন্তু সে এটা জানে না অধরা আর ফুটবল হবে না, কারণ সে গত 2 বছরে নিজেকে অনেক কঠিন করে গড়ে তুলেছে। সে হারবে না, বরং তার সামনে সবাইকে হার মানাবে। রাত 10টা। আমি আর রক্তিম একটা রেস্টুরেন্টে ডিনার করে গাড়িতে উঠে পড়ি অজানা জায়গায় যাওয়ার জন্য। আমার জন্য তো অজানা, কারণ আমি তো জানি না রক্তিম আমায় কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা বড় বিল্ডিংয়ের সামনে গাড়ি এসে দাঁড়ায়। রক্তিম আর আমি দুজনই গাড়ি থেকে নেমে পড়ি। আমি বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখি বড় বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা রায়জাদা অ্যাপার্টমেন্ট। দেখেই মনে হচ্ছে এটা রক্তিমদের অ্যাপার্টমেন্ট। আমি সেখান থেকে চোখ সরিয়ে রক্তিমের দিকে তাকাতেই সে বলল, চলো ভিতরে। আমি বললাম, এখানে কে থাকে? রক্তিম বলল, থাকে একজন, আর আজ রাতটা আমরা এখানে কাটাবো। বলেই সে হাঁটা শুরু করল। আমি তার পিছে পিছে হাঁটতে শুরু করলাম। সে লিফটের সামনে এসে দাঁড়ালো, তারপর লিফটে উঠে পড়ল। আমিও উঠে পড়লাম। সে 7তলা বাটন চেপে দিল। একটু পর লিফটের দরজা খুলে গেল। আমরা 7তলায় পৌঁছে গেছি। রক্তিম আমার হাত ধরে একটা ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর কলিং বেলে টিপ দিল। সাথে সাথেই দরজা খুলে দাঁড়ালো একজন মহিলা। সে রক্তিমকে দেখেই বলল, তুই এখানে এত রাতে? সব ঠিক আছে বাবা? রক্তিম মুচকি হেসে বলল, আরে ফুপি, সব ঠিক আছে। আমি তো তোমাকে আমার বউ দেখাতে নিয়ে আসলাম। রক্তিমের কথায় বুঝতে পারলাম যে এই মহিলাটি রক্তিমের ফুপি, কিন্তু তাকে আমি কোনো দিন দেখেনি। রক্তিমের ফুপি আমার দিকে তাকিয়ে বলল, তোর পাশে যে দাঁড়িয়ে আছে সে কি আমার ছেলের বউ? রক্তিম মাথা উপর নিচ করে সম্মতি জানালো। ফুপি সাথে সাথে আমার হাত ধরে বলল, ভিতরে আসো। আমরা ভিতরে গিয়ে সোফায় বসলাম। ফুপি বলল, তোমার নাম অধরা? আমাকে রক্তিম তোমার কথা বলেছে, তুমি দেখতে অনেক মিষ্টি। আমি মুচকি হেসে তাকে সালাম দিয়ে বললাম, আপনি কেমন আছেন ফুপি? সে বলল, ভালো আছি। তোমরা বসো, আমি চা করে নিয়ে আসি। আমি কিছু বলতে যাব তার আগেই সে চলে যায়। সে চলে যেতেই আমি রক্তিমকে বললাম, আপনার ফুপিও আছে? আমি তো জানতাম না। রক্তিম অল্প হেসে বলল, ফুপির সাথে মায়ের সম্পর্ক ভালো না, তাই বাবা তাকে এখানে রেখেছে। আমার ফুপি ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করত, তাই আমি যখনই সময় পাই দাদিমাকে নিয়ে এখানে চলে আসি। আমি বললাম, আপনার ফুপা কোথায়? রক্তিম বলল, আমার ফুপি বিয়ে করেনি। আমি অবাক হয়ে বললাম, কেন? রক্তিম বলল, এই যে ভালোবাসা। তার ভালোবাসা তাকে ছেড়ে 24 বছর আগেই চলে গেছে পরপারে, সে থেকেই ফুপি আর বিয়ে করেনি। রক্তিমের কথায় অবাক হলাম, একটা মানুষকে কতটা ভালোবাসলে তাকে মনে করেই জীবন কাটিয়ে দিতে পারে। এসব ভাবছি তখনই ফুপি চা নিয়ে আসলেন। রক্তিম বললেন, ফুপি, আজ আমরা এখানে থাকব।
ফুপি খুশি হয়ে বললেন, সত্যি আমি ফুলিকে দিয়ে রুম পরিষ্কার করে দিচ্ছি। আর তোরা কি খাবি? আমি বললাম, ফুপি আমরা খেয়ে এসেছি। ফুপি বলল, সে কি কথা, আচ্ছা আমি ফুলিকে ডেকে রুম পরিষ্কার করে দিচ্ছি। বলেই সে চলে গেল। কিছুক্ষণ পর একটা মেয়ে ঢুলু ঢুলু চোখে বের হয়ে রক্তিমকে বলল, রক্তিম ভাই যে এত রাইতে বউ লয়া আইসেন, ভাবি কিমুন আসেন? আমি মুচকি হেসে বললাম, ভালো, তুমি কেমন আছো? সে বলল, ভালা আছি। আমি আপনাগো ঘরটা পরিষ্কার কইরা দিছি, যান যায়া ঘুমাইয়া পড়েন। বলেই সে চলে গেল। রক্তিম বলল, চলো রুমে যাওয়া যাক। আমি রক্তিমের পিছে পিছে রুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রক্তিম একটা ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে আর এতে হাত বুলাচ্ছে। আমি একটু সামনে গিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ের ছবি। আমি একটু অবাক হয়ে বললাম, এটা কার ছবি? রক্তিম আমার কথায় পিছন ফিরে বললেন, এটা ফুপির ছোটবেলার ছবি, সুন্দর না? আমি বললাম, হুমম অনেক সুন্দর। রক্তিম কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাই। আমি বিছানায় একপাশে শুয়ে পড়লাম। রক্তিম এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজ আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না। থাক না মানুষটা আজ আমার নিকটে। সকালে ঘুমটা রক্তিমের আগে ভাঙল। সে চোখ পিটপিট করে খুলে দেখল অধরাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে অধরার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে অধরাকে ছেড়ে উঠে বসল। তখনই ফোনের রিংটোন বেজে উঠল। সে ফোনের দিকে তাকিয়ে দেখল তার মা সাহারা রায়জাদার ফোন দিয়েছে। রক্তিম ভ্রুকুচকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার মা বলে উঠল, ফুপির কাছে থাকা হয়ে গেলে তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার ভাই আর বাবা এসেছে। রক্তিম বলল, তো আমি এসে কি করব? তার মা বলল, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায় আর তোমার গুণধর বউকে নিয়ে এসো। মাকে আর কিছু বলতে দিল না। রক্তিম ফোন রেখে একধানে সামনে দিকে তাকিয়ে রইল। আমার ঘুম ভাঙ্গতেই আমি দেখলাম রক্তিম একধানে সামনের দিকে তাকিয়ে আছে। আমি উঠে বসে তাকে বললাম, কি হয়েছে? সে আমার দিকে তাকিয়ে বলল, রেডি হও, বাসায় যেতে হবে। বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, শাড়ি আনিনি, কি পরব? সে বলল, ফুপির কাছে অনেক শাড়ি আছে, তাই ফুপি আগেই কারবারে শাড়ি রেখে গেছে। বলেই রুম থেকে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে থাকলাম কি হলো লোকটার। সকাল 10টা আমরা ফুপিকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। পুরো রাস্তা রক্তিম আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। যখনই ছাড়াবার চেষ্টা করেছি সে ততই শক্ত করে ধরে রেখেছে। বাসায় পৌঁছে রক্তিম আমার হাত ছেড়ে গাড়ি থেকে নামল। আমিও নেমে দাঁড়ালাম। সে আবার আমার হাত শক্ত করে ধরে বাসার ভিতরে প্রবেশ করলেন। তখনই কেউ বলে উঠল, বাহ, তোমাদের তো খুব মানিয়েছে, একসাথে তো বিয়ে করেই একসাথে আছো নাকি বিয়ের আগেই? এই কণ্ঠটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এত আর কেউ না, চলবে।